আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে আছি মোহাম্মদ মুশফিকুর রহমান, জগন্নাথ ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি। তো তোমরা অলরেডি জানো যে আজকে আমি তোমাদের সাথে একটা বিষয় নিয়ে ক্লাস নিব, সেটা হচ্ছে বোটানি রিটেন কোশ্চেন অ্যানালাইসিস এবং সলিউশন ক্লাস। তো তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে জগন্নাথ ইউনিভার্সিটি তো এই প্রথম হয়তো রিটেন কোশ্চেন পরীক্ষা পদ্ধতি চালু করতেছে, তো এটার রিটেন কোশ্চেন অ্যানালাইসিস কিভাবে করব আবার। হয়তো তোমরা অনেকে জানো, আবার হয়তো নাও জানতে পারো। তো তোমাদের সুবিধার্থে আমি বলে রাখি যে জগন্নাথ ইউনিভার্সিটি এই প্রথম না, তারা এর আগেও আরো 2 বছর এই রিটেন পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে। 2017-18 সালে ওই সেশনে সর্বপ্রথম তারা হচ্ছে রিটেন প্লাস এমসিকিউ ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করে, দেন হচ্ছে 19 সালেও তারা এই পরীক্ষা পদ্ধতিতে নেয় পরীক্ষা। তারপর তো হচ্ছে তারা গুচ্ছতে চলে যায়, মাঝখানে আর নেওয়া হয়নি। এখন যেহেতু আবার শুরু করছে, তো তারই ধারাবাহিকতায় তারা আবার হচ্ছে সেই একই পদ্ধতিতে পরীক্ষা নিবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। আহ, আসলে আজকের ক্লাসটা এই জন্য অ্যারেঞ্জ করেছি যেন তোমরা অ্যাটলিস্ট ধারণা নিতে পারো যে আমরা কিভাবে পড়বো। কারণ তোমরা অনেকেই হয়তো পাজলড অবস্থায় আছো, বুঝতে পারছো না যে থেকে শুরু করবা, কিভাবে শুরু করবা, কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো কি টাইপের প্রশ্ন হতে পারে, কত নম্বরের প্রশ্ন থাকতে পারে। তো এই সব কিছুর মানে সলিউশন হিসাবে আজকের ক্লাসটা অ্যারেঞ্জ করেছি। তো চলো দেখি আমরা যে ভুটানির 2019 সালে যে প্রশ্নটা এসেছিল, সেটা হচ্ছে কি রেপ্লিকেশন কমপ্লেক্স কি, এবং তার সাথে অ্যাসোসিয়েট একটা প্রশ্ন ছিল ডিএনএ প্রতিলিপনে এর বিভিন্ন উপাদানের কাজ উল্লেখ করো। তো প্রথমত তোমরা একটা জিনিস খেয়াল করো যে এখানে প্রশ্নটা কিন্তু একটি প্রশ্ন না, একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে লিয়াজও করে দিয়েছে। তো এই প্রশ্নের মান ছিল, মার্ক ছিল হচ্ছে 4। তো তোমাকে প্রথমে ডেসক্রাইব করতে হবে যে ডেফিনেশন আকারে যে রেপ্লিকেশন কমপ্লেক্স কি। রেপ্লিকেশন কমপ্লেক্স কি এটা তো তুমি অলরেডি জানো মেবি, কারণ হচ্ছে তোমরা অলরেডি পড়ে আসছো যে রেপ্লিকেশন একটা প্রসেস যেটার মাধ্যমে হচ্ছে কি ডিএনএ এর কপি তৈরি করে। রেপ্লিকা মিন্স হচ্ছে কি কপি, ফটোকপি করি না আমরা, ওইটা হচ্ছে আর কি কপি। তো এখন দেখো ফটোকপি তুমি করছো, বাট ফটোকপি শুধু মেশিনে দিলেই হচ্ছে এমন না। তো মেশিনের ভিতরে কি আরো বিভিন্ন ধরনের কি যন্ত্রাংশ থাকে, তারপর হচ্ছে তোমার কি লাগে, কালি লাগে। তো সব মিলিয়ে হচ্ছে কি একটা কমপ্লেক্স ফর্ম। তো এই যে রেপ্লিকেশন প্রসেসটা হচ্ছে, এই প্রসেসের জন্য কি তোমার বেশ কিছু এরকম আমাদের যান্ত্রিক কিছু বিষয় লাগে। বায়োলজিক্যাল যে বিষয়গুলো আছে, যেমন হচ্ছে কি গুরুত্বপূর্ণ কিছু এনজাইম এবং প্রোটিন থাকে। তো এইগুলো মিলে একটা হচ্ছে যান্ত্রিক গঠন তৈরি করে, সেটাকে আমরা একসাথে বলবো কি রেপ্লিকেশন কমপ্লেক্স। ওকে, ওকে। তাহলে আমরা দ্বিতীয় একটা প্রশ্ন যেটা লিয়াজু করে দিয়েছি সেটা হচ্ছে কি ডিএনএ প্রতিলিপনে। দেখো প্রতিলিপন হচ্ছে রেপ্লিকেশনের বাংলা। তো এর বিভিন্ন উপাদান, কার বিভিন্ন উপাদান, এই রেপ্লিকেশন কমপ্লেক্সের বিভিন্ন উপাদান, এর কাজ উল্লেখ করতে বলছে। ওই যে বললাম রেপ্লিকেশন কমপ্লেক্স হচ্ছে বিভিন্ন ধরনের তোমার এনজাইম প্রোটিন নিয়ে গঠিত। তো এই যে তোমার উপাদানগুলা কি, উপাদানগুলো অবশ্যই এই এনজাইমগুলা হবে। তো এই যে এনজাইমগুলো আছে এগুলার হচ্ছে তোমার কাজ উল্লেখ করতে বলছে। ওকে, তো তোমাদের সুবিধার্থে আমি এখানে অ্যান্সারটা সুন্দর করে সাজিয়েছি। এটা ডক্টর মাজেদা ম্যামের বই থেকে নিয়েছি। আবুল হোসেন স্যারের বইয়ে ওইরকম ভালো করে দেওয়া নেই, এটা হচ্ছে ছক আকারে দেওয়া আছে। তো তোমার প্রশ্নের মান কিসের উপর নির্ভর করে জানো, তুমি সেই প্রশ্নটা কতটুকু গুছিয়ে লিখতে পারছো। তো প্রশ্নটা গুছিয়ে লেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি ছোট করে ইনফরমেশন দাও, বাট সেটা গুছিয়ে দাও, তাহলে তুমি হচ্ছে ভালো মার্ক পাবা, যেহেতু তোমার সময় কম। তো তুমি যদি গদবাঁধা লিখতে চাও বা লিখতে থাকো যে এইখানে উপাদান আছে টোপো আইসোমারেজ একটা সংজ্ঞা দিচ্ছ এইভাবে, তো তার চেয়ে তুমি সবগুলাকে একসাথে করে একটা সুন্দর ছক আকারে দিয়ে দিলে সেটা তোমাকে অবশ্যই একটা ভালো মার্ক ক্যারি করার ক্ষেত্রে হেল্প করবে। ওকে, এবং সেটা অ্যাট্রাকটিভ হবে তোমার টিচারের কাছে। তো দেখো এখানে হচ্ছে উপাদানগুলা কি কি। এখানে টোপো আইসোমারেজ আছে, হেলিকেজ আছে, তারপর হচ্ছে তোমার এসএসবি যেটা, হ্যাঁ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং, প্রোটিন আছে, ডিএনএ পলিমারেজ আছে, প্রাইমেজ আছে, লাইগেজ আছে, একজোনিউক্লিয়েজ আছে এবং নিউক্লিয়েজ আছে। এই যে কথাগুলো বললাম সবগুলো লাস্টে দেখো এজ কথাটা আছে। হ্যাঁ, তো তোমাদের টেকনিক একটা মনে রাখো যে এজ কথাটা থাকলে সেটা অবশ্যই কি হবে, এনজাইম হবে। ওকে, আর এনজাইমগুলো প্রোটিন ইন নেচার, তার মানে এনজাইমগুলো ওয়ান কাইন্ড অফ প্রোটিন। ওকে, তো টোপো আইসোমারেজ যেটা তোমরা অলরেডি হয়তো জানবা, যে টোপো আইসোমারেজ কাজটা হচ্ছে যে ডিএনএটা যেন প্যাচ যখন হয় তারা, হ্যাঁ, যখন নতুন করে ডিএনএ একটা ফরমেশন হয়, ডাবল হেলিক্স হয়, ওই হওয়ার ক্ষেত্রে তারা যেন অতিমাত্রায় প্যাচ না দিয়ে ফেলে।
জাস্ট ডাবল হেলিক্সটা যেন হয়, সেই ক্ষেত্রে হেল্প করে টপো আইসোমারেজ। তারপর হেলিকেজ অলরেডি জানো যে হেলিক্স ডিএনএ ডাবল হেলিক্সটা খোলার ক্ষেত্রে হেল্প করবে। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং যখন হচ্ছে ডিএনএ প্রতিলিপন হবে বা তোমার হচ্ছে রেপ্লিকেশন হবে, তখন সিঙ্গেল স্ট্র্যান্ডটা আগে প্রতিলিপন হয়, মানে খুলে সিঙ্গেল স্ট্র্যান্ড হয়, সেটা এখানে একটা প্রোটিন বাইন্ড করে। তারপরে হচ্ছে তোমার ডিএনএ পলিমারেজটা হচ্ছে তোমার রেপ্লিকেশন শুরু করে। তো রেপ্লিকেশন শুরু হয় কোত্থেকে আমরা তো জানি 5 প্রাইম টু 3 প্রাইম। তো এখানে তোমার পলিমারেজ এনজাইমটা তো 5 প্রাইম টু 3 প্রাইম এই যে প্রান্ত এটা নির্দেশ করে, যাতে সঠিকভাবে তোমার নিউক্লিওটাইড গুলো হচ্ছে রেপ্লিকেশন হতে পারে। তো এরপর হচ্ছে প্রাইমেস তো আমরা অলরেডি জানি যে প্রাইমার যেটা, হ্যাঁ প্রাইমার তো জানো তোমরা, মেবি জেনে থাকবা যে প্রাইমার হচ্ছে কি একটা আরএনএ খন্ডাংশ বা এমআরএনএ একটা খন্ডাংশ, যেটা হচ্ছে কি মুক্ত শিকল যুক্ত থাকবে। এরপর হচ্ছে ডিএনএ লাইগেজটা হচ্ছে ওই যে তোমার ওকাজাকি ফ্র্যাগমেন্ট, তোমরা হয়তো জেনে থাকবে এই ওকাজাকি খন্ড কোনটা, ওই যে তোমার হচ্ছে যখন ডিএনএ রেপ্লিকেশন হয় তখন খন্ড খন্ড আকারে হয়, তো ওই খন্ডগুলোকে আবার একসাথে জোড়া লাগানোর জন্য লাইগেজ মানে লাগাইয়ে দেয়, হ্যাঁ তো লাইগেজ এটা মনে রাখবে এইভাবে। তারপর হচ্ছে এক্সো নিউক্লিয়াস, আচ্ছা নিউক্লিয়াস দেখো ক্লিয়ার থেকে আসো, ক্লিয়ার শব্দ থেকে আসো, ক্লিয়াস মানে কি ক্লিয়ার করে দেওয়া, আর এক্সো মানে হচ্ছে বাইরের বা বাড়তি কিছু এরকম বোঝায়। তো দেখো তুমি যদি আহ এটা একটু টেকনিক দিয়ে মনে রাখো যে নিউক্লিয়াস মানে অপসারণ করা বা হচ্ছে তোমার ক্লিয়ার করে দেওয়া, আর এক্সো মানে বাইরে। তো প্রাইমার যে জিনিসটা আছে এটা কিন্তু আমাদের আহ, মানে ডিএনএ এর কোনো অংশ না, এটা একটা বাড়তি এমআরএনএ। তো প্রাইমার যেহেতু বাড়তি, এক্সো মনে রাখো, আর নিউক্লিয়াস প্রাইমারকে অপসারণ করে দিবে, তার মানে এক্সো নিউক্লিয়াস প্রাইমারকে অপসারণ করে দিবে। আর সরাসরি নিউক্লিয়াস যদি থাকে সেটা তোমার মূল যে ইয়াটা আছে, ডিএনএ স্ট্র্যান্ডটা আছে, সেখান থেকে হচ্ছে ভুল নিউক্লিওটাইড গুলাকে অপসারণ করে দিবে। ওকে, এইগুলো ফার্স্ট কোশ্চেন। এখন আসলে আমরা সেকেন্ড কোশ্চেন দেখি। ও আর একটা কথা বলে রাখি যে ফার্স্ট কোশ্চেনটা কিন্তু আসছিল যে প্রথম অধ্যায় থেকে কোষ এবং কোষের গঠন, ঠিক আছে? ওকে, তাহলে সেকেন্ড কোশ্চেন দেখি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে কোষ তত্ত্ব কি, আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লিখো। এটাও কিন্তু 2019। তাহলে দেখো 2019 সেশনে বা 2019 সালে তোমার শুধু এই কোষ ও কোষের গঠন থেকে দুইটা প্রশ্ন আসছে, তার মানে অবশ্যই এই অধ্যায়টা তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। ওকে, তোমরা এটা অবশ্যই গুরুত্বের সাথে পড়বে। এবারও তোমাদের প্রশ্ন আসতে পারে, যেমন গতবার আসছে রেপ্লিকেশন থেকে, এবার ট্রান্সক্রিপশন থেকে দিয়ে দিল, হতেই পারে, ঠিক আছে? তো কোষতত্ত্ব কি, এখানে সংজ্ঞাটা আমি অ্যাড করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো কোষতত্ত্ব তোমরা বই পাবে, দেখে নিও যে কোষতত্ত্বটা আসলে কি, মানে কোষের যে তোমার যান্ত্রিক এবং গাঠনিক আহ, যে কার্যক্রম সেটার জন্য একটা তত্ত্ব দেওয়া হয়েছে, থিওরি দেওয়া হয়েছে, সেটাকে আসলে কোষতত্ত্ব বলে, যে সেটা কিভাবে নিয়ন্ত্রিত হবে। হ্যাঁ, এরপর হচ্ছে তোমার আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে যে পার্থক্য, এটাও তোমরা অলরেডি জানো। আদি কোষ প্রকৃত কোষের মধ্যে পার্থক্য ওইভাবে বলার কিছু নেই। হ্যাঁ, তবে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমাদের অবশ্যই রাখতে হবে সেটা হচ্ছে নিউক্লিয়াসের বিষয়টা, যে আদি কোষের নিউক্লিয়াস কিন্তু সুগঠিত না। হ্যাঁ, আর প্রকৃত কোষের অবশ্যই সুগঠিত। আর রাইবোজোমের হিসাবটা অবশ্যই দিবা, এখানে রাইবোজোম হচ্ছে 70s আদি কোষে, আর হচ্ছে প্রকৃত কোষে 80s। তো সে 70s কিভাবে 50 প্লাস 30, আর এটা 60 প্লাস 40। এটা কিন্তু তোমরা যোগ করে আবার মিলাতে যাও না। হ্যাঁ, এটা কিন্তু আলাদা আলাদা দুইটা হচ্ছে তোমার ইয়া থাকে, ফ্র্যাকশন বা ফ্র্যাগমেন্ট থাকে। দুইটা ফ্র্যাগমেন্টের একটা হচ্ছে 50s বলছি আর 30s বলছি। ওকে, এই হলো বিষয়। হ্যাঁ, তাহলে চলো আমরা থার্ড কোশ্চেনে চলে যাই। থার্ড কোশ্চেন কি? থার্ড কোশ্চেন হচ্ছে মালভেসি গোত্রের উল্লেখযোগ্য 3টি উদ্ভিদের নাম ও তাদের অর্থনৈতিক গুরুত্ব লিখো। তো তোমরা তো অলরেডি জানো মালবেসি বলতে, আমরা তো হয়তো পড়েছি যে মালবেসি হচ্ছে জবা ফুল, জবা ফুলের যে তোমার গোত্রটা রয়েছে, স্পেসিস, তো ওইটা, হ্যাঁ। তো এটা বলছে তো 3টি উদ্ভিদের নাম লিখতে বলছে, তোমার শুধুমাত্র জবা ফুল জানো এটা দিলেই হবে না। তো এর মধ্যে আরো কিছু উদ্ভিদ রয়েছে মালবেসি গোত্র, হ্যাঁ। তো এর মধ্যে কি কি আছে, যেমন কার্পাস তোলা আছে, তারপর হচ্ছে তোমার ঢেঁড়স আছে, তারপর হচ্ছে তোমার মেস্তা পাট আছে, এই যে বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, তার মধ্যে তোমার 3টা নাম লিখতে বলছে এবং তাদের অর্থনৈতিক গুরুত্ব। তো প্রথমে যদি তুমি জবা ফুলের নাম লিখো, জবা ফুলের বৈজ্ঞানিক নামটাও সহ দিয়ে দিলে, এখানে যদিও হ্যাঁ হ্যাঁ উল্লেখ করে দিয়েছে এখানে যে বৈজ্ঞানিক নাম লিখতে হবে, হ্যাঁ। তো দেখো জবা ফুলের বৈজ্ঞানিক নাম হিবিস্কাস রোজা সাইনেসিস, তুমি অলরেডি জানো। অর্থনৈতিক গুরুত্ব এটা আসলে তোমাকে ওইভাবে বলার কিছু নেই, আমরা একটু বানিয়ে লিখতে পারবো যেটা শোভাবর্ধনকারী। হ্যাঁ, এটা হচ্ছে বাগানে লাগানো হয়। তারপরে কিছু কিছু হচ্ছে কি তোমার ভেষজ কিছু গুণাগুণ রয়েছে, যেমন দুর্বলতা কেটে যায় বা অর্শ রোগের ক্ষেত্রে এটা হেল্পফুল। হ্যাঁ, আর যেহেতু তোমার এটা একটু জবা ফুলের কলিটা হচ্ছে একটু পিচ্ছিল জাতীয়, এটা খেলে হচ্ছে তোমার অনেক সময় কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর হতে পারে। আর ঢেঁড়স, এবার আসি ঢেঁড়স। ঢেঁড়সের বৈজ্ঞানিক নামটা হচ্ছে কি এবেলমুস্কাস এসকোলেন্টাস। তো এই নামটা যদি তোমাদের কঠিন মনে হয়, নামটা একটু কঠিন
অবশ্যই মনে রাখতে। তো তোমরা একটা মানে আমি যে টেকনিকে মনে রাখছিলাম যে ঢেঁড়সের নাম এবেল মুসকাস এসকুলেন্টাস। তো আবুল মুসকেটে স্কুলে গেল। হ্যাঁ, এইভাবে মনে রাখতে পারো যে এবেল মুসকাস মুসকেটে স্কুলে গেল আবুল। হ্যাঁ, এইভাবে মনে রাখতে পারো। তো এটা অবশ্যই আমরা জানি যে সবজি হিসেবে খাই। তুমি নিজেই লিখতে পারবা এগুলো। এগুলো আসলে ওইভাবে এত ফরমাল হওয়ার কিছু নাই। তুমি জাস্ট কিছু গুরুত্বপূর্ণ আ অর্থনৈতিক বৈশিষ্ট্য দিয়ে দিলা বা অর্থনৈতিক গুরুত্ব দিয়ে দিলা। দুর্বলতা কাটানোর ক্ষেত্রে কচি ঢেঁড়সের একটা উপকার পাওয়া যায়। আর ডায়াবেটিস রোগেও এটি উপকারী। এই কথাটা লিখবা। আর কার্পাস তোলা অলরেডি তুমি জানো যে তোলা অবশ্যই একটা আ গুরুত্বপূর্ণ উপাদান। যেটা হচ্ছে বস্ত্রশিল্পে ইউজ করা হয়। তারপর হচ্ছে সুতা তৈরির ক্ষেত্রে ইউজ করা হয়। লেপ তোশক তৈরিতে ইউজ করা হয়। এটা তুমি জানো, অলরেডি জানো। হ্যাঁ? তো জাস্ট একটু সাজায় লিখবা। এটাই। এত বেশি কিছু না। জাস্ট টেক ইট ইজিলি। ওকে? তারপরে আমরা আসি যে ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ ও প্রতিরোধ বর্ণনা করো। ওকে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবারও কিন্তু চলে আসতে পারে ডেঙ্গু জ্বর। হ্যাঁ? ডেঙ্গু জ্বর কিন্তু দেখো, ডেঙ্গু জ্বরের সবচেয়ে পিক টাইম কোনটা? পিক টাইম ছিল কি? তোমার আ সেপ্টেম্বর, তারপর হচ্ছে অক্টোবর, নভেম্বর। হ্যাঁ? এই ৩-৪ টা মাস কিন্তু পিক টাইম। তো এই অলরেডি পিক টাইম চলে গিয়েছে, কিন্তু ডেঙ্গু জ্বর এখনো রয়ে গেছে। এখনো কিন্তু ডেঙ্গু রোগী প্রতিনিয়তই হসপিটালে ভর্তি হচ্ছে। তো অবশ্যই এটা একটা কি কনসার্নিং পয়েন্ট বা এই বিষয়ে প্রশ্ন আসতেই পারে। তো গত বছর বা সরি ২০০০ কত? ২০১৯ এ, হ্যাঁ? ২০১৯ এ ছিল হচ্ছে ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ, প্রতিরোধ বর্ণনা করো। তো তুমি অলরেডি জানো যে ডেঙ্গু জ্বর কি, ডেঙ্গু জ্বর কোন কারণে হয়, একটা ভাইরাস ঘটিত রোগ। হ্যাঁ? অবশ্যই ভাইরাসটা আরএনএ ভাইরাস। এই যে জেনারেল ইনফরমেশন গুলা আছে, এগুলা এড করে দিলেই হবে। আর ডেঙ্গু জ্বরের বাহকটা অবশ্যই দিবা যে এডিস গণের স্ত্রী মশা যেটা, অবশ্যই স্ত্রী মশা। মোটামুটি এটুকুই বললে হবে। আর ডেঙ্গু জ্বরের লক্ষণ, লক্ষণ তো মোটামুটি তোমাদের জানা হয়েই গেছে। তোমাদের আশেপাশে হয়তো অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়ে থাকবে। না হলেও তোমরা হয়তো আ জানবা যে কি, কি কারণ লক্ষণগুলা প্রকাশ পায়, যে ১ম এই একটু শীত, শীত অনুভূত হয়। তারপর হচ্ছে অনেক বেশি জ্বর আসে, মাথা ব্যথা হয়, গলা ব্যথা হয়, আর মাংসপেশি ব্যথা হয় জোড়ায়, জোড়ায়, হ্যাঁ? যেমন তোমার হাড়ে ব্যথা যেমন শুরু হয়ে যায়। তো এই জিনিসগুলা হচ্ছে তোমার একটু মনে রাখবা। আর এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরূপকে বলা হয় কি হাড় ভাঙা জ্বর বা হচ্ছে ব্রেক বোন ফিভার। তো এছাড়াও তোমার এগুলো মোটামুটি জেনারেল ইনফরমেশন ডেঙ্গু জ্বরের, সাধারণ ডেঙ্গু জ্বর। আর ২ নাম্বার হচ্ছে তোমার হেমোরেজিক ডেঙ্গু জ্বর। হ্যাঁ? হেমোরেজিক শব্দটা হচ্ছে তোমার ব্লাডের সাথে কানেক্টেড। হ্যাঁ? এটা হচ্ছে খুব বেশি মানে যখন সিরিয়াস অবস্থা হয়ে যায়, রোগীর নাক, মুখ, মাড়ি দিয়ে হচ্ছে দাঁত দিয়ে ব্লাড চলে আসতে পারে। তো এই ব্লাড অনেক বেশি যখন ক্ষরণ হয়, তখন অনুচক্রিকার পরিমাণ খুবই কমে যায়। যার ফলে হচ্ছে তোমার কি হেমোরেজিক শক যেটা, সেটাতে চলে যেতে পারে এবং আল্টিমেটলি পেশেন্ট ডেথ হতে পারে। ওকে? এবং ৩ নাম্বার ডেঙ্গু জ্বরের যে তোমার স্টেজ, সেটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। এই ডেঙ্গু শক সিনড্রোমটা হচ্ছে যে রক্তে ফ্লুইডের পরিমাণ অনেক কমে যেতে পারে। হ্যাঁ? রক্তে যদি ফ্লুইডের পরিমাণ কমে যায়, তাহলে রক্তকণিকাগুলো কি ঘনত্ব বেড়ে যাবে না? ঘনত্ব যদি বেড়ে যায়, বেড়ে গেলে তখন ওয়ান কাইন্ড অফ শক হয়। এই শকটাকে বলতেছি আমরা কি হিমোকনসেন্ট্রেশন। তো এই শকে যখন চলে যায়, তখন কিন্তু মৃত্যুও ঘটতে পারে। এটা খুবই সিরিয়াস অবস্থা। ওকে? এখন আসো আমরা ডেঙ্গু জ্বরের প্রতিরোধ নিয়ে কথা বলব। প্রতিরোধ নিয়ে কথা বলার কিছু নাই। তুমি অলরেডি জানো যে কিভাবে এটাতে কি করতে হয়। ডেঙ্গু মশা নিধন করার জন্য যে উপায়গুলো আমরা অবলম্বন করি, হ্যাঁ? ওই উপায়গুলো জাস্ট আমরা একটু বলে দিব। যেমন হচ্ছে দিনের বেলায় যেহেতু কামড়ায়, তো আমরা যদি ঘুমাই অবশ্যই মশারি টানিয়ে ঘুমাবো। তারপর হচ্ছে তোমার ইলেকট্রিক ভেপার ম্যাট ব্যবহার করতে পারি মশাগুলো মারার জন্য। হ্যাঁ? বা হচ্ছে ময়লা পানিগুলা জমায়ে রাখবো না। এই টাইপের যে কোয়েশ্চেন মানে বিষয়গুলা আছে। এই বিষয়গুলা তোমার নিজের ক্রিয়েটিভিটি থেকে চলে আসবে। এত বেশি সিরিয়াস নেওয়ার কিছু নাই এগুলা। জাস্ট তুমি একটু গুছায় লিখলেই মোটামুটি মার্ক পেয়ে যাবা। ওকে? তো ৫ নাম্বারে আসি। ৫ নাম্বার হচ্ছে কি ভাইরাস, ভিরিয়ন, ভিরোয়েড, হ্যাঁ? এবং ভাইরাস, ভিরিয়ন ও ভিরোয়েড বলতে কি বুঝো? তো পাশাপাশি আসছে ডেঙ্গু জ্বরের কারণ ও লক্ষণসমূহ লেখো। আচ্ছা, ডেঙ্গু জ্বরের কারণ ও লক্ষণসমূহ তো অলরেডি বলে আসছি। এটা যেহেতু ২০১৮ এ দেখো ২০১৮ সালে কিন্তু ডেঙ্গু জ্বর নিয়ে আসছিল, আবার ২০১৯ সালেও কিন্তু আসছে, হ্যাঁ? তো এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এটারে তোমরা লেস ইম্পোর্টেন্ট ভেবো না। এই অধ্যায়টাই গুরুত্বপূর্ণ। যেমন ভাইরাস, ভিরিওয়েন, ভিরোয়েড এটাও কিন্তু এই অণুজীব থেকে আসছে। তো এই ৩ টার সংজ্ঞা চাচ্ছে, বলছে যে কি বলতে কি বুঝো? জাস্ট তুমি সংজ্ঞা দিয়ে দিবা যে ভাইরাসটা কি? ভাইরাস অলরেডি জানো যেটা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণ দিয়ে গঠিত এবং অকোষীয় এবং এটা কি অবশ্যই বাধ্যতামূলক পরজীবী, এই কথাটা কিন্তু থাকতেই হবে। হ্যাঁ? এটা হচ্ছে তোমার অব্লাইগেটরি প্যারাসাইট, বাধ্যতামূলক পরজীবী।
কারণ এরা কিন্তু আমাদের পোষক দেহের বাইরে, এরা হচ্ছে কি নিষ্ক্রিয়। পোষক দেহের ভিতরে আসলেই তারা সক্রিয় হয়ে ওঠে। এজন্য বলা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। ওকে, ভিরিয়ন কি? ভিরিয়নও একটা হচ্ছে কি তোমার ভাইরাসের প্রকারভেদের মধ্যে আসছে। এটা হচ্ছে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন একটা সম্পূর্ণ ভাইরাস। এই সম্পূর্ণ ভাইরাসকে বলতেছে ভিরিয়ন। এরপর হচ্ছে ভিরয়েড। ভিরয়েডটা হচ্ছে মূলত একটা শুধু নিউক্লিক অ্যাসিডটা থাকবে, হ্যাঁ? ভিরয়েডে হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকবে এবং এক সূত্র বৃত্তাকার আরএনএ সেটা। অন্য কিছু না। তো এই কথাটুকু লিখলেই হয়ে যাবে। এই তো মোটামুটি শেষ। ৬ নাম্বারে আসো হচ্ছে সবাত শ্বসনে উৎপন্ন মোট শক্তি টেবিল আকারে হিসাব করে দেখাও। আচ্ছা, এটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব, প্ল্যান্ট ফিজিওলজি থেকে আসছে। প্ল্যান্ট ফিজিওলজি থেকে এই কোশ্চেনটা একটু গুরুত্বপূর্ণই। কারণ হচ্ছে এটা ৪ নাম্বার, তো ৪ নাম্বারের জন্য আসতেই পারে। এবারও আসতে পারে। বলা যায় না। তো দেখো এখানে আমরা একটু দেখি যে আসলে এটিপির হিসাবটা কিভাবে করছে। তোমরা হয়তো জানবে, তারপর আমি একটু ওভারভিউ করে দিচ্ছি। যে আমরা জানি যে এক অণু এটিপি থেকে কিন্তু এক অণু এটিপি তৈরি হয়। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ২ অণু এটিপি থেকে ২ অণু এটিপি তৈরি হয়। আর এক অণু NADH থেকে কিন্তু আমাদের আ ৩ অণু এটিপি তৈরি হয়। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ২ অণু NADH আছে। ২ অণু NADH থেকে কয় অণু হবে? ৬ অণু হবে। ৬ অণু হবে, কিন্তু এই ক্রেবস চক্রে ২ অণু খরচ হয়ে যায়। খরচ হয়ে যাওয়ার কারণে এখানে ৪ অণু লিখেছে। ওকে, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোটামুটি এই ৬ অণু উৎপন্ন হয়। গেল। এখন আসো ক্রেবস চক্র। ক্রেবস চক্রে অ্যাসিটাইল CoA সৃষ্টিকালে, মানে অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টিকালে আবারও তোমার ২ অণু NADH2 উৎপন্ন হয়। এই ২ অণু NADH2 থেকে তোমার হচ্ছে, তাহলে যেহেতু আমরা বললাম যে এক অণু NADH2 থেকে তোমার উৎপন্ন হয় কি? ৩ অণু, তাহলে ২ অণু থেকে কত হবে? ৬ অণু। এই যে ৬ অণু এখানে চলে দেওয়া আছে, হ্যাঁ? এরপরে আসি আমরা মূল ক্রেবস চক্র যখন হয় তখন হচ্ছে এখানে ৬ অণু NADH2 থাকে। ৬ অণু, তাহলে আমরা ৩ অণু করে যদি হিসাব করি তাহলে ৩ ৬ 18 অণু। আর ১ অণু FADH2 থেকে হয় ২ অণু। তাহলে ২ অণু FADH থেকে হবে কত? ৪ অণু। ৪ অণু এটিপি। আর এক অণু এটিপি থেকে ১ অণুই হয়। তাহলে ২ অণু এটিপি থেকে হবে কত? ২ অণু। এই টোটাল হচ্ছে আমাদের ৩৬ টা এটিপি। এই হিসাবটা দিয়ে দিলেই তুমি ফুল মার্ক পেয়ে যাবা। এই যে এখানে যে লিখছে যে এখানে উল্লেখ্য এই সেই, এগুলো না লিখলেও সমস্যা নেই। তবে তোমার যদি মনে থাকে, তোমার যদি সময় থাকে, তুমি সেক্ষেত্রে লিখতে পারো। ওকে? এবং লিখলে অবশ্যই সেটা তোমার জন্য একটু ফেভারেবল হবে। ওকে, তো আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি। লাস্ট কোশ্চেন হচ্ছে কি, ২ টি ছত্রাকজনিত ও ২ টি ব্যাকটেরিয়াজনিত উদ্ভিদের রোগের নাম লিখতে বলছে এবং পোষক ও প্যাথোজেনের বৈজ্ঞানিক নাম। দেখো, এই অনেকেই হয়তো তোমরা জানো না যে প্যাথোজেন মানে কি। প্যাথোজেন মানে হচ্ছে যে জিনিসটা রোগ সৃষ্টির জন্য দায়ী। ওকে, কথাটা ক্লিয়ার? প্যাথোজেন মানে হচ্ছে কি রোগ সৃষ্টির জন্য দায়ী যে জীবাণুটা রয়েছে সেটাকে আমরা বলবো প্যাথোজেন। ওকে, তাহলে পোষক এবং প্যাথোজেনের বৈজ্ঞানিক নাম লিখতে বলছে। তার মানে হচ্ছে তোমার এই যে ছত্রাকজনিত এবং ব্যাকটেরিয়াজনিত উদ্ভিদের রোগের নাম না শুধু, সাথে আমাদের কি বৈজ্ঞানিক নামও লিখতে বলছে এবং পোষকের নামও লিখতে বলছে। তো ছত্রাকজনিত ২ টা রোগের নাম লিখতে বলছে। যেমন হচ্ছে তোমার উদ্ভিদের ধানের যে বাদামি রোগটা হয় সেটা ছত্রাকের কারণে হয়। আর এটা পোষক তো যেহেতু ধানে হচ্ছে, ধান গাছই হবে। আর বৈজ্ঞানিক নামটা দেখো, হেলমিনথুস পরিয়াম ওরাইজি। ওরাইজি মানে কি তোমরা জানো, সেটা হচ্ছে ধান বিষয়ক বা ধানের যে জাতটা আছে সেটাকে বলতেছে ওরাইজি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখব আলোর বিলম্বিত ধসা রোগ। এই যে আলোর বিলম্বিত ধসা রোগ, এটাও কিন্তু ছত্রাকজনিত রোগ। পোষক তো আলো জানোই। প্যাথোজেনের নামটা যে ফাইটোপথোরা ইনফেস্টেন্স। ওকে, ফাইটোপথোরা ইনফেস্টেন্স। এটা হচ্ছে তোমার বৈজ্ঞানিক নাম আলোর বিলম্বিত ধসা রোগের। এগুলো ভাইরাস জনিত। এখন আছে ব্যাকটেরিয়া জনিত। ২ টা ব্যাকটেরিয়া জনিত রোগের নামের কথা বলছে। তো উদ্ভিদের রোগের মধ্যে হচ্ছে তোমার ব্যাকটেরিয়া জনিত রোগ কোনটা? এই যে এখানে বলা আছে যে গমের টুন্ড রোগ। গমের টুন্ড রোগটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার কারণে হয়। কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? অ্যাগ্রোব্যাকটেরিয়াম ট্রিটিসাই। ওকে? অ্যাগ্রোব্যাকটেরিয়াম ট্রিটিসাই অথবা ট্রিটিকি, যেটাতেও তুমি মনে রাখতে পারো। সমস্যা নাই। এরপর হচ্ছে তোমার আরেকটা ধানের পাতা ধসা রোগ। ধানের পাতা যে কারণে তোমার খসে যায়, ধসে যায় এই কারণে। এটার হচ্ছে তোমার প্যাথোজেনের বৈজ্ঞানিক নামটা হচ্ছে জ্যান্থোমোনাস অরাইজি। জ্যান্থোমোনাস অরাইজি। ওকে। তো এই তো মোটামুটি আজকের ক্লাস ছিল তোমাদের বোটানি কোশ্চেন, লিখিত কোশ্চেন অ্যানালাইসিস অ্যান্ড এটার সলিউশন। তো মোটামুটি আমি ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি এবং
আজকে এই পর্যন্তই রাখছি। তো তোমাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আজকের ক্লাসটা শুধুমাত্র আমাদের কোশ্চেন অ্যানালাইসিস এবং সলিউশন ক্লাস ছিল। তো পরবর্তীতে তোমাদের জন্য সুপার অ্যান্ড ডুপার আকর্ষণ থাকছে। আমরা বোটানির প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিব এবং সেই সাজেশনগুলো অবশ্যই কোশ্চেন আকারে থাকবে এবং ওই কোশ্চেনগুলো পড়লেই তোমার মোটামুটি 80 থেকে 90% কাভার হয়ে যাবে। তো অবশ্যই তোমরা আমাদের গ্রুপে চোখ রাখবা এবং আমাদের প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা। আমরা তোমাদের প্রতি যথেষ্ট যত্নশীল। কিভাবে কি করলে ভালো মার্ক ক্যারি করতে পারবা এবং অবশ্যই তুমি একটা সিট পাবা, সেটার জন্য সর্বোচ্চ সহযোগিতা আমরা করব এবং ফ্রি গাইডলাইন সেশনগুলো আমাদের সবসময় থাকবে। তোমাদের থেকে শুধুমাত্র রেসপন্স আশা করব। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা ভর্তি পরীক্ষার্থী আছে, তাদের সবাইকে আমাদের গ্রুপে অ্যাড করো। তাদেরকেও শেখার সুযোগ করে দাও। তোমরাও শেখো। তোমাদের শেখার জার্নিটা সহজ হোক, সুন্দর হোক, এই দোয়াই রাখছি। তো আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো।